বচন একই, মেক আমেরিকা গ্রেট এগেইন, সাথে আছে আমেরিকা ফার্স্ট নীতি। ফলে নতুন কিছু তো ঘটবার নয়, তবুও মার্কিন অমার্কিন নির্বিশেষে সবাই তাকিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের দিকে। কারণ এরাই আসন্ন ট্রাম্প প্রশাসনের চোখ, কান ইত্যাদি হিসেবে কাজ করবে। এখন পর্যন্ত কারা যুক্ত হয়েছেন এই আসন্ন প্রশাসনে, আর কারাই বা যুক্ত হওয়ার অপেক্ষায় আছেন, তাদের নিয়ে গড়া আসন্ন প্রশাসনের চরিত্র কেমন হতে পারে? জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন প্রশাসনে জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্বের জন্য তুলসী গেবার্ডের নাম প্রস্তাব করেছেন। হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্রেটিক দলের সাবেক এই কংগ্রেসম্যান কাজ করেছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে। 2020 সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতাও ঘোষণা করেছিলেন সাবেক এই রিজার্ভ সেনা কর্মকর্তা। কিন্তু গত কয়েক বছরে ঠিক 180 ডিগ্রি ঘুরে রিপাবলিকান বনে যান তিনি, তাও যেনতেন নন, রীতিমতো ট্রাম্পের আস্থা অর্জনের মতো কট্টর রিপাবলিকান। ডোনাল্ড ট্রাম্পের এবারে নির্বাচনী প্রচারে যুক্ত ছিলেন তুলসী গেবার্ড। বর্তমানে তিনি বাইডেন ট্রাম্প ক্ষমতা হস্তান্তর কার্যক্রমে রিপাবলিকান দলের হয়ে কাজ করছেন। সাধারণত প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন টিমে ভীষণ আস্থাভাজনদেরই জায়গা দেওয়া হয়। তিনি কতটা আস্থাভাজন তার জন্য প্রস্তাবিত পদই বলে দিচ্ছে। সমালোচকেরা বলছেন তুলসী গেবার্ডের কোনো গোয়েন্দা অভিজ্ঞতা নেই, তবুও তিনি এই পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন শুধু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছায়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন গোয়েন্দা ও গুপ্তচরদের দৃষ্টিতে তুলসীর নিয়োগ একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, কারণ ব্যক্তিগতভাবে তিনি রাশিয়া ও সিরিয়ার বিষয়ে দুর্বল। বিশেষত পঞ্চচোখ হিসেবে পরিচিত আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় অন্তত শুরুর বছরে কমার আশঙ্কা রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আসন্ন প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী পদে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন 44 বছর বয়সী পিট হেগসেথ। সাবেক এই মার্কিন সেনা কর্মকর্তা ট্রাম্পের ঘনিষ্ঠ। বিশেষত ফক্স নিউজের সঞ্চালক থাকা অবস্থায় তাদের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মার্কিন যুদ্ধফেরত সেনা কর্মকর্তাদের দুটি সংস্থার সাথে তিনি যুক্ত। মিনিসোটা থেকে এর আগে একবার সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর অবশ্য আর কখনো সরকারি পদের জন্য লড়েননি। এবার সেই তিনিই মনোনয়ন পেলেন প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য। এর কারণও পাওয়া যায় ট্রাম্পের কথায়। ট্রাম্পের ভাষায় পিট হেগসেথ কঠোর, চৌখস ও আমেরিকা ফার্স্ট নীতিতে একজন সত্যিকারের আস্থাশীল ব্যক্তি। তার নেতৃত্বে মার্কিন শত্রুদের ত্রাহি মধুসূদন দশা হবে এবং আমেরিকা কখনো নত হবে না বলেই মনে করেন ট্রাম্প। শেষ পর্যন্ত সিনেটর শুনানি পেরিয়ে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে নিতে পারলে পিট হেগসেথ মার্কিন সামরিক বাহিনীতে কিছু পরিবর্তন আনতে পারেন বলে মনে করা হচ্ছে। সামরিক বাহিনীতে তিনি সাম্য ও বৈচিত্র্য ইত্যাদি দেখতে চান না। পিট এ বিষয়ে অনেক আগে থেকেই বলে আসছেন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় রাখারও প্রস্তাবও তিনি আগেই করে রেখেছেন। আর যুদ্ধক্ষেত্রে নারী সেনাদের উপস্থিতির সুস্পষ্ট বিপক্ষে তার অবস্থান। সব মিলিয়ে ইরাক ও আফগানিস্তান যুদ্ধফেরত পিটের নিয়োগ মার্কিন প্রতিরক্ষা দপ্তরে রক্ষণশীলতার চর্চা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নাম প্রস্তাব করা হয়েছে। চীন বিরোধী হিসেবে পরিচিত রুবিওর এই মনোনয়ন নিয়ে অবশ্য কারো মধ্যে তেমন বিস্ময় কাজ করেনি, কারণ 2020 সালে পুনর্নির্বাচনে ব্যর্থ হওয়ার পর যে কয়েকজন মার্কিন কর্মকর্তা ট্রাম্পের সঙ্গে ছায়ার মতো লেগেছিলেন, রুবিও তাদের মধ্যে অন্যতম। ফ্লোরিডার এই রিপাবলিকান সিনেটর 2016 সালের নির্বাচনে অবশ্য প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে ছিলেন। পরে রাজনৈতিক সেই প্রতিদ্বন্দ্বিতাকে মৈত্রীতে পরিণত করেন। ট্রাম্পের আগের প্রশাসনে তিনি সিনেটর, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং গোয়েন্দা বিষয়ক সিনেট কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রুবিও ও ট্রাম্পের পররাষ্ট্রনীতি কিছুটা আলাদা। রুবিও যেখানে অন্য দেশের সাথে সংঘাত নিরসনে পেশি শক্তিকে প্রাধান্য দেন, সেখানে ট্রাম্প সামরিক অভিযান চালানোর বিরুদ্ধে। সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে দুজনের মতের ভিন্নতা দেখা দিয়েছিল। ইউক্রেন যুদ্ধ নিয়েও দুজনের দৃষ্টিভঙ্গি শুরুতে আলাদা ছিল। রুবিও ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যা দিয়েছিলেন। যদিও পরে ইউক্রেনে মার্কিন সহায়তা প্যাকেজের বিল সিনেটে উঠলে যে 15 রিপাবলিকান নেতা এর বিরুদ্ধে ভোট দেন, তাদের একজন
মার্কো রুবিও। ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতার স্বার্থে প্রতিনিয়ত তিনি নিজের অবস্থান বদলেছেন। রাশিয়া, ইউক্রেন সহ নানা ইস্যুতে হয়তো নিজের অবস্থান তাকে এবার বদলাতে হতে পারে। তবে ইসরায়েল প্রশ্নে যেহেতু ট্রাম্প রুবিও একই অবস্থানে আছেন, সেহেতু তা নিয়ে তেমন হল্লা হয়তো হবে না। অ্যাটর্নি জেনারেল ম্যাট গ্যাটোজ। অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গ্যাটোজের মনোনয়নকেও দেখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ হিসেবে। মার্কিন কাঠামো অনুযায়ী অ্যাটর্নি জেনারেল ম্যাট গ্যাটোজি মার্কিন বিচার মন্ত্রণালয়ের হর্তাকর্তা হবেন যদি সিনেটে তার মনোনয়ন টিকে যায়। ম্যাট 2017 সাল থেকে কংগ্রেস সদস্য হিসেবে কাজ করছেন। স্বঘোষিত অতি রক্ষণশীল ম্যাট বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে বসের মতোই সিদ্ধহস্ত। ফলে প্রচলিত ডেমোক্রেট ও রিপাবলিকানদের অনেকেই তাকে ঠিক পছন্দ করেন না। শেষ পর্যন্ত সিনেটের শুনানি পেরিয়ে অ্যাটর্নি জেনারেল হতে পারলে গর্ভপাত সম্পর্কিত আইনসহ নানা আইনের উপরই খড়ক নামতে পারে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর মতো বিষয়গুলো ট্রাম্পের জন্য বিচার বিভাগীয় জায়গা থেকে সহজ করতে তিনি তৎপর থাকবেন বলেই মনে করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ট্রাম্প সুপারিশ করেছেন ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইকেল ওল্টজের নাম। মার্কিন সেনাবাহিনীতে 27 বছর কাজ করা ওই কর্মকর্তার মনোনয়নের ঘোষণায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। ওয়াল্টজের মনোনয়নের পেছনে চীন, রাশিয়া, ইরান ও বৈশ্বিক সন্ত্রাসবাদের মতো হুমকি মোকাবেলায় তার দক্ষতার প্রসঙ্গ টেনেছেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এই দায়িত্বে থাকা ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেন, পাশাপাশি সম্ভাব্য বহিঃশত্রু সম্পর্কেও তাকে অবহিত করেন। সীমান্ত থেকে শুরু করে পররাষ্ট্রনীতির গলি ঘুপচিতে কি নীতি নেওয়া হবে তার অনেক কিছুই তার সুপারিশ ও পরামর্শের উপর নির্ভর করে। চীন বিরোধী হিসেবে পরিচিত ওয়াল্টজকে ট্রাম্প বর্ণনা করেছেন আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়ার অগ্রসৈনিক হিসেবে। এই আমেরিকা ফার্স্ট নীতি আসলে কি বলে? এই নীতি বলে বিশেষত বাণিজ্যিকভাবে আমেরিকা তার নানা সম্পর্ককে নবায়ন করবে। ইউক্রেন ও গাজা যুদ্ধে ওয়াল্টজের ভূমিকা বা অবস্থান মার্কিন লাভকেই সর্বাধিক গুরুত্ব দেবে বলে মনে করা হচ্ছে। ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। নতুন প্রস্তাবিত বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডগ নেতৃত্ব দিতে ডাকা হয়েছে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। এর মধ্যে মাস্ককে সবাই চেনে তার স্পেস এক্স টেসলার মধ্য দিয়ে, আর বিবেক মূলত একজন ওষুধ ব্যবসায়ী। এ দুজনের নজর থাকবে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, ব্যয় সংকোচন, ব্যবসা সংক্রান্ত অত্যাধিক নীতি ও বিধির বেড়া ভাঙা, সরকারি ব্যয় অপচয় কমানো এবং ফেডারেল বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন করা। অত্যাধিক ব্যয় কমানো বলতে মনে রাখা ভালো, ট্রাম্প তার প্রথম মেয়াদে দরিদ্রদের জন্য ফুড স্ট্যাম্পকেও এমনকি অপব্যয় হিসেবে দেখিয়েছিলেন। জাতিসংঘের রাষ্ট্রদূত এলিস স্টেফানি। জাতিসংঘে আমেরিকার দূত হিসেবে এলিস স্টেফানিকে নাম প্রস্তাব করা হয়েছে। নিউ ইয়র্কের এই কংগ্রেসম্যান 2019 সালে ট্রাম্পের অভিশংসন শুনানির সময় প্রশ্নের মুখে পড়েছিলেন। এরপর আমেরিকা ক্রমবর্ধমান অ্যান্টি-সেমিটিজম নিয়ে প্রশ্ন তুলেও দেশটির জাতীয় শিরোনাম হয়েছিলেন। এরপর আমেরিকার ক্রমবর্ধমান অ্যান্টি-সেমিটিজম নিয়ে প্রশ্ন তুলেও দেশটির জাতীয় শিরোনাম হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতে এলিস একজন ভীষণ কঠোর ও চৌকস আমেরিকা ফার্স্ট ফাইটার। অবশ্য জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিসের এই মনোনয়ন সিনেটের শুনানিতে পাশ হতে হবে, তবেই তিনি পদটিতে যোগ দিতে পারবেন। যদিও ট্রাম্প এরই মধ্যে এই রেওয়াজ ভেঙে এলিসকে সরাসরি নিয়োগের পরামর্শ দিয়েছেন। গোয়েন্দা দপ্তর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ থেকে শুরু করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের খোলনলচে বদলে দেবেন ট্রাম্প। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট এরই মধ্যে সিআইএর প্রধান হিসেবে জন র্যাটক্লিফের নাম ঘোষণা করেছেন। তার আগের মেয়াদে জাতীয় গোয়েন্দা দপ্তরের সাবেক এই মহাপরিচালককেই তিনি বেছে নিয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ থেকে শুরু করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের খোলনলচে বদলে দেবেন ট্রাম্প। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট এরই মধ্যে সিআইএর প্রধান হিসেবে জন র্যাটক্লিফের নাম ঘোষণা করেছেন। তার আগের মেয়াদে জাতীয় গোয়েন্দা দপ্তরের সাবেক এই পরিচালককেই তিনি বেছে নিয়েছেন। একই সঙ্গে ইঙ্গিত দিয়ে রেখেছেন যে এফবিআইয়ের বর্তমান পরিচালক ক্রিস রেকে তিনি বরখাস্ত করবেন। যদিও 2017 সালে ট্রাম্পই ক্রিস রেকে মনোনয়ন দিয়েছিলেন। এ পদে জেফ্রি জেনসন রয়েছেন বিবেচনায়। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি। যে কোনো মার্কিন প্রশাসনের ক্ষেত্রেই
ইসরায়েল খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আসন্ন ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটছে না। এরই মধ্যে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূতের সম্ভাব্য নাম ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। তিনি আর কেউ নন, মাইক হুকাবি। হুকাবির যোগ্যতা হিসেবে ট্রাম্প জানিয়েছেন তিনি মাইক হুকাবি ইসরায়েল ও এর জনগণকে ভালোবাসেন, একইভাবে ইসরায়েলের জনগণও তাকে ভালোবাসে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মাইক অক্লান্ত পরিশ্রম করবেন। হুকাবি পরিবারের সাথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্কটা অবশ্য পুরনো। বর্তমান আরাকানসাসের গভর্নর মাইক হুকাবির মেয়ে সারা হুকাবি স্যান্ডার্স গত ট্রাম্প প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে কাজ করেছেন। এই মাইক হুকাবির ফিলিস্তিন নিয়ে দৃষ্টিভঙ্গিটা কি দেখাই যাক। 2015 সালে মাইক হুকাবি এ বিষয়ে পশ্চিম তীরে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন, এই ভূমি ঐতিহাসিকভাবে ইহুদিদের। এ বিষয়ে আমি এক ধরনের দায়িত্ব বোধ করি। মোটা দাগে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের একটা চেহারা দেখা গেল। এই চেহারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবণতা হল চীন বিরোধীদের আধিক্য। অবশ্য আমেরিকার যে কোনো প্রশাসনের জন্যই চীন বিরোধিতা একটা বৈশিষ্ট্য হয়ে থাকবে আগামী অন্তত বেশ কয়েক বছর। এক্ষেত্রে প্রশাসন থেকে প্রশাসনে যে তফাৎটা বড়জোর হতে পারে তা হল, এক পক্ষ হয়তো ভূরাজনৈতিক কৌশলগত অবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে বাণিজ্য ও সামরিক শক্তি হিসেবে চীনের উত্থানকে মোকাবেলা করতে চায়, আর অন্য পক্ষ চায় শুধু বাণিজ্যের পথ ধরে চীনকে মোকাবেলা করতে। ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনে তার মনোনয়ন পাওয়া ব্যক্তিদের প্রধান বৈশিষ্ট্য হল তারা চীনকে বাণিজ্যিক দিক থেকেই মোকাবেলা করতে চান বেশি, আর এক্ষেত্রে তাদের প্রধান অস্ত্র শুল্ক বা ট্যারিফ। একই সঙ্গে মনোনয়নগুলোর দিকে তাকালে দেখা যাবে এক্ষেত্রে ব্যয় সংকোচন ও রক্ষণশীল নীতির লোকই বেশি। এই ব্যয় সংকোচন নীতি এতটাই যে আমেরিকার অভ্যন্তরীণ সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেমন ছোট হয়ে আসতে পারে, তেমনি মিত্রের কাতার থেকেও ছিটকে পড়তে পারে ইউরোপের দেশগুলো। অর্থাৎ ইউরোপকে দেওয়া নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে অর্থসহ অনেক কিছু চেয়ে বসতে পারে ওয়াশিংটন। পাশাপাশি চীনের উপর আরোপিত শুল্ক হার সমভাবে না হলেও কাছাকাছি মানে আরোপ হতে পারে ইউরোপের উপর। কমতে পারে ন্যাটোকে দেওয়া মার্কিন চাঁদার পরিমাণ। বৈশ্বিক বিভিন্ন সংস্থা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে হোয়াইট হাউস। সমরব্যয়ে সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে পুরনো অস্ত্র বিক্রির দিকে বাড়তি মনোযোগ যেতে পারে ট্রাম্প প্রশাসনের। এক্ষেত্রে ট্রাম্পের পররাষ্ট্রনীতি সম্পর্কিত পরামর্শকদের কাতারে তাকানোর পরামর্শ দিয়েছে ফরেন পলিসি। এ তালিকায় আছেন এলব্রিজ কলবি, যিনি ওয়াশিংটনকে ইউরোপ, ন্যাটো, রাশিয়া থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে চীনের দিকে তাকানোর পরামর্শ দেন এবং যার দৃষ্টিতে ইউরোপ নয়, এশিয়াই হচ্ছে বর্তমান বিশ্ব অর্থনীতির ভরকেন্দ্র। ফ্রেড ফ্লিচ ও কিথ কেলক, যিনি ইউক্রেন যুদ্ধে অন্যতম সময়ে শেষ করার পরিকল্পনা জমা দিয়েছেন এবং যিনি ইসলামোফোবিক হিসেবে ব্যাপক সমালোচনা কুড়িয়েছেন। আছেন রিক গ্রেনেল, যিনি ইরানের সাথে ব্যবসা থাকাকে ইউরোপের কোনো দেশের জন্য, বিশেষত জার্মানির ক্ষেত্রে রীতিমতো অপরাধ হিসেবে গণ্য করেন। পুরো তালিকা বেশ বড়। তাদের সবারই বিশেষত্ব হল 2021 সালে প্রতিষ্ঠিত আমেরিকা ফার্স্ট ইনস্টিটিউটের সাথে তারা যুক্ত এবং প্রজেক্ট 2025-এর অংশ। তাদের প্রত্যেকেরই প্রবণতা হল মধ্যপ্রাচ্য ইসরায়েলকে তোয়াজ, বৈশ্বিক প্রেক্ষাপটে বাণিজ্য নীতি দিয়েই আমেরিকার স্বার্থ রক্ষা এবং চীন প্রশ্নে কঠোর অবস্থান। তারা প্রত্যেকেই আমেরিকাকে ইউরোপ থেকে নজর ঘুরিয়ে এশিয়ার দিকে তাকানোর পরামর্শ দেন। মুক্ত বাণিজ্যের নামে বিভিন্ন দেশকে বাড়তি সুবিধা দেওয়ার বদলে রক্ষণশীল নীতি, অভিবাসনে অতি রক্ষণশীলতা ইত্যাদি ধারণাকে সামনে আনার সুপারিশ করেন। তাদের দৃষ্টিতে চীন প্রশ্নে সমগ্র মার্কিন নীতিকে এক জায়গায় আনা প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ইত্যাদি আনার নামে অপব্যয় রোধকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন।